আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রাণীবিদ্যা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স প্রথম বর্ষের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকের ক্লাসে। আজ আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু জুলজি অর্থাৎ প্রাণীবিদ্যার পরিচিতি 21-31-01 এই কোড থেকে একটি টপিক বেছে নিয়েছি। আজকের টপিক হচ্ছে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। প্রাণীবিদ্যা পড়তে গেলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চলো আজ আমরা মাইক্রোস্কোপ সম্পর্কে বা অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় জেনে নিই। প্রথমে আমরা জেনে নিব মাইক্রোস্কোপের বা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস। এখানে আমরা একটি মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি। মাইক্রোস্কোপটি একটি দুটি লেন্স সমৃদ্ধ, এজন্য এটি একটি কম্পাউন্ড বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। যদি একটি লেন্স হতো, শুধু একটি লেন্সের মাধ্যমে কোনো বস্তুকে বিবর্তন করে দেখা হতো, তাহলে একটি সরল অণুবীক্ষণ যন্ত্র হতো। যেহেতু এখানে দুটি লেন্স রয়েছে, একটি অবজেক্টিভ লেন্স আর একটি হচ্ছে আইপিস লেন্স, মানে একটা অভিনেত্র লেন্স, মানে যেটি দিয়ে আমরা দেখব, আর একটা হচ্ছে অভিলক্ষ্য, যেখানে আমরা লক্ষ্যবস্তু রাখবো। আর এই অণুবীক্ষণ যন্ত্রটি আবিষ্কার করেন জ্যানসেন অ্যান্ড হ্যান্স। এরা দুজন ছিলেন স্পেকটাকল মেকার, অর্থাৎ চশমার দোকানে কাজ করতেন। চশমার দোকানে কাজ করতে করতে তারা এই কম্পাউন্ড মাইক্রোস্কোপটি আবিষ্কার করতে সক্ষম হন। এখানে নিচে আরেকটি অণুবীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছি। এটি আবিষ্কার করেন রবার্ট হুক, যিনি কোষও আবিষ্কার করেন। রবার্ট হুক যে অণুবীক্ষণ যন্ত্রটি আবিষ্কার করেন সেটি একটি কম্পাউন্ড বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের আমরা ইতিহাসটা একটু জেনে নিলাম। এটারও একটি আইপিস রয়েছে এবং একটি অবজেক্টিভ লেন্স রয়েছে। তাহলে দুটি লেন্স যেহেতু এখানে ব্যবহৃত হয়েছে, তাই একে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলবো, যদিও এদের আকৃতি ছিল খুবই সরল। রবার্ট হুক যে মাইক্রোস্কোপটি আবিষ্কার করেছিলেন সেটি দিয়ে উনি কোষও আবিষ্কার করেছিলেন, মানে উনি ল্যাবরেটরিতে ব্যবহার করেছিলেন। আর জ্যানসেন অ্যান্ড হ্যান্স যে মাইক্রোস্কোপটি আবিষ্কার করেছিলেন, এটা ওনারা দুজন আসলে কোনো বিজ্ঞানী ছিলেন না, কিন্তু স্পেকটাকল মেকার বা চশমার দোকানে ওনারা চশমা তৈরি করতেন। চশমা তৈরি করতে করতে এই অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করলেন। আর যে মাইক্রোস্কোপ সম্পর্কে আমরা জানি যে লিউয়েনহুক মাইক্রোস্কোপ, এটি একটি সরল অণুবীক্ষণ যন্ত্র, কারণ এখানে একটি মাত্র লেন্স ব্যবহৃত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যে ছবিটা লিউয়েনহুকের ছবিটা আমি দেখিয়েছি। তিনটি মাইক্রোস্কোপ সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর আরেকটি মাইক্রোস্কোপ এসেছে, এটাকে বলা হয় উইলসন স্ক্রু ব্যারেল টাইপ মাইক্রোস্কোপ। আর এখানে স্ক্রু ব্যবহার করা হয়েছে, স্প্রিং জাতীয় স্ক্রু ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় স্ক্রু ব্যারেল মাইক্রোস্কোপ। আবিষ্কার করেন বিজ্ঞানী উইলসন 1710 সালে। এরপর মাইক্রোস্কোপের আধুনিক যুগ চলে আসে। আধুনিক যুগে সবচেয়ে উল্লেখযোগ্য মাইক্রোস্কোপ হলো ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, আর এটি আবিষ্কার করেন ফিটস জার্নাইক 1953 সালে। এই মাইক্রোস্কোপ আবিষ্কারের মধ্য দিয়েই আমরা কোষের খুঁটিনাটি সূক্ষ্মভাবে দেখতে সক্ষম হই এবং কোষের বিস্তারিত গঠন অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে মানুষ সক্ষম হয়। তাহলে এটি মাইক্রোস্কোপ আবিষ্কার ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপটা ছিল মাইক্রোস্কোপ আবিষ্কারের একটি আধুনিক পর্যায়।
এরপর বর্তমানে যে মাইক্রোস্কোপটি গবেষণার কাজে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী আর্নস্ট রাস্কা 1931 সালে। মাইক্রোস্কোপের ইতিহাসকে যদি আমরা সংক্ষেপে একসাথে দেখে নেই তাহলে দেখতে পাবো জেনসেন অ্যান্ড হ্যান্স সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ, খুবই সরল গঠনের একটি টিউবের মতো আমরা দেখেছি ছবিতে। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী জেনসেন অ্যান্ড হ্যান্স। এর বিবর্ধন ক্ষমতা ছিল প্রায় 9 গুণ, মানে একটি বস্তুকে প্রায় 9 গুণ বড় করে দেখা যেত। আবিষ্কার সাল 1590। এরপর হুকস কম্পাউন্ড মাইক্রোস্কোপ আরেকটু জটিল গঠনের ছিল। তিনি এর মাধ্যমে কোষ আবিষ্কার করতে সক্ষম হন। এর বিবর্ধন ক্ষমতা ছিল প্রায় 14 থেকে 42 গুণ। এরপর এসেছে লিউয়েনহুকস মাইক্রোস্কোপ। এটি একটি সিম্পল বা সরল মাইক্রোস্কোপ ছিল। এর বিবর্ধন ক্ষমতা অনেক বেশি ছিল, প্রায় 300 গুণ, মানে লেন্সটি ছিল একটি ভালো মানের লেন্স। এরপর এসেছিল উইলসন্স স্ক্রু ব্যারেল টাইপ মাইক্রোস্কোপ 1710 সালে। তারপরে আধুনিক মাইক্রোস্কোপের জগতে মানুষ প্রবেশ করে। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, এটি আবিষ্কার করেছিলেন ফিটস জার্নাইক 1953 সালে এবং জর্জ নোমারস্কি। ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন বিজ্ঞানী রাস্কা 1931 সালে। ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের ফলে এখন লক্ষ্যবস্তুকে কয়েক লক্ষ গুণ বড় করে দেখা সম্ভব হয়েছে। এখন আমরা জেনে নেব মাইক্রোস্কোপের প্রকারভেদ সম্পর্কে। কয়েক ধরনের মাইক্রোস্কোপের কথা আমি এখানে উল্লেখ করেছি, যেমন ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ মানে উজ্জ্বল আলোতে যে মাইক্রোস্কোপ কাজ করে। এই ধরনের মাইক্রোস্কোপ কি আমরা বুঝতে পারছি কিছুটা। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যে মাইক্রোস্কোপটা আমরা অনবরত ল্যাবরেটরিতে ব্যবহার করি। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ এইটার ব্যাকগ্রাউন্ড হবে ডার্ক বা অন্ধকারাচ্ছন্ন এবং লক্ষ্যবস্তুটা এই অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করবে। আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপ, এটা আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে লক্ষ্যবস্তুকে প্রদর্শন করা হয়। ফ্লোরেসেন্ট মাইক্রোস্কোপ, ফ্লোরেসেন্ট রশ্মির মাধ্যমে। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আমরা দেখলাম, এবং পোলারাইজেশন মাইক্রোস্কোপ। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপই খুব উল্লেখযোগ্য একটি মাইক্রোস্কোপ, কারণ এখানে ফেস প্লেট ইউজ করা হয় এবং এই মাইক্রোস্কোপ আবিষ্কারের মাধ্যমে মানুষ কোষের বিভিন্ন অংশ সূক্ষ্মভাবে দেখতে সক্ষম হন। ইলেকট্রন মাইক্রোস্কোপের দুটি প্রকারভেদ অনার্স প্রথম বর্ষের বই উল্লেখ আছে। একটি হচ্ছে ট্যাম বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এর গঠন অনেকটা এরকম। আরেকটা আছে স্যাম বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের গঠন সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানব। তো জেনে নিলাম ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রধান দুইটি ধরন রয়েছে। একটি হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, আর একটি হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখন আমরা জেনে নিব মাইক্রোস্কোপের গঠন সম্পর্কে। তোমাদের পরীক্ষায় একটি কোশ্চেন প্রায়ই আসে যে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের গঠন বর্ণনা করো। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের গঠনকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করে থাকি। একটা হলো স্ট্রাকচারাল বা কাঠামোগত গঠন, আর একটি হচ্ছে আলোক সংবিধি অংশ। তো প্রথমে আমরা কাঠামোগত বা স্ট্রাকচারাল গঠন সম্পর্কে আমরা জেনে নিব। যেমন ভিত্তি, নিচে একটি পাদদেশের উপর মাইক্রোস্কোপটি স্থাপন করা হয়, এটি ভিত্তি বলা হয়। এটি স্টিল বা লোহার নির্মিত থাকে। ভিত্তির উপরে থাকে পিলার, যে পিলারটি মাইক্রোস্কোপের মেইন বডিটাকে ধারণ করে। এরপর রয়েছে একটি বাহু, যে বাহু দ্বারা একটি বাঁকা বাহু আমরা দেখতে পাচ্ছি, বক্রাকার বাহু, যে বাহুর একদিকে মাইক্রোস্কোপের আলোক সংবেদী অংশগুলো সজ্জিত। এরপরে রয়েছে দেহনল। এই দেহনলের ভিতরে একটি টানানল থাকে, যা দ্বারা আমরা নোজপিসকে নিচে উপরে উঠাতে নামাতে পারি। এই টানানলটি উঠানে নামালে নোজপিসটা উপরে নিচে উঠানো সম্ভব। এরপর আমরা নোজপিস জানবো, যে অংশে একটি গোলাকার চাকতির ন্যায় গঠন। এখানে 3টি বা 4টি
অবজেক্টিভ লেন্স বসানো থাকে, বিভিন্ন বিবর্ধন ক্ষমতার অবজেক্টিভ লেন্স বসানো থাকে, যেমন 5 গুণ বা 5 গুণ বিবর্ধন 5x, 10x, 100x, অথবা 4x, 10x, অথবা 45x। এভাবে 3টি বা 4টি বিবর্ধন ক্ষমতা সম্পর্ক 4টি অথবা 3টি লেন্স এখানে নোজপিসের উপর বসানো থাকে। সুবিধা মতো লেন্সটি আমরা অ্যাডজাস্ট করে লক্ষ্যবস্তুকে প্রদর্শন করতে পারি বা দেখতে পারি। এরপর রয়েছে মঞ্চ। মঞ্চ এটি একটি গোলাকার বা চারকোনা একটি স্টিলের নির্মিত অংশ, যার উপরে লক্ষ্যবস্তু বা অবজেক্টিভসের স্লাইডটিকে রেখে আমরা দেখতে পারি, যার দুটি ক্লিপের মাধ্যমে লক্ষ্যবস্তুকে আটকে দেওয়া হয়। কিছু নব রয়েছে বা স্ক্রু রয়েছে, যার মাধ্যমে আমরা মেইন এগুলোকে ঘুরিয়ে মূল যন্ত্রাংশকে আমরা মাইক্রোস্কোপের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। দুইটি স্ক্রু, খুবই গুরুত্বপূর্ণ স্ক্রু দুইটি, একটি হলো স্থূল সন্নিবেশক স্ক্রু। স্থূল সন্নিবেশক স্ক্রুটি ঘুরিয়ে আমরা লক্ষ্যবস্তুর উপর লেন্সগুলোকে স্থাপন করতে পারি, অর্থাৎ এর মাধ্যমে আমরা টানানলকে উপরে নিচে টেনে উঠাতে নামাতে পারি, যাতে লক্ষ্যবস্তুর উপরে কত দূরত্ব রাখলে লেন্সটা কত দূরত্ব রাখলে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যাবে সেই দূরত্বে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আর এরপর রয়েছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। লক্ষ্যবস্তুকে স্পষ্ট করে দেখার জন্য, একেবারে স্পষ্ট করার জন্য এই স্ক্রুটা আমরা ঘোরাবো এবং এর ফলে এই মঞ্চটা সামান্য একটু ঘোরাফেরা করবে। আর স্থূল সন্নিবেশক স্ক্রুটা ঘোরালে মঞ্চ থেকে অবজেক্টিভ লেন্সের দূরত্ব অধিক পরিমাণ নাড়াচাড়া করবে। তারপর রয়েছে কন্ডেন্সার। কন্ডেন্সার এটিও আলোক সংবেদী অংশ। এখানেও একটি লেন্স বসানো থাকে, যার ফলে এই আলোক উৎস, নিচে যে দর্পণটা রয়েছে, এই আলোক উৎসের আলোগুলো যাতে অভিসারী বিন্দুতে, একটি নির্দিষ্ট বিন্দুতে একত্রিত হয়ে লক্ষ্যবস্তুর উপর পতিত হয়, তা নিশ্চিত করে হচ্ছে এই কন্ডেন্সার লেন্স। অর্থাৎ বাহ্যিক যে আলোর উৎস, এই আলোগুলোকে একীভূত করে লক্ষ্যবস্তুর উপর ফেলে কন্ডেন্সার লেন্স। সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি লেন্স হচ্ছে অভিনেত্র লেন্স। অভিনেত্রের লেন্সের বিবর্ধন ক্ষমতা সাধারণত 10 গুণ। এখানে আমরা চোখ রেখে লক্ষ্যবস্তুকে দেখি। তারপর হচ্ছে অভিলক্ষ্য বা অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স আমি আগে বলেছি 3 থেকে 4টি লেন্স বসানো থাকে বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। আমাদের সুবিধা মতো লেন্সটাকে আমরা অ্যাডজাস্ট করে লক্ষ্যবস্তুকে দেখতে পারি। তাহলে এখানে রয়েছে 3টি অবজেক্টিভ লেন্স। তাহলে আমরা 2টি অংশে আমরা বিভক্ত করি, যন্ত্রাংশ বা গাঠনিক অংশ। গাঠনিক অংশের মধ্যে রয়েছে ভিত্তি, পিলার, বাহু, দেহনল, টানানল, নোজপিস এবং মঞ্চ। আর আলোর উৎস হিসেবে রয়েছে একটি দর্পণ, কন্ডেন্সার এবং অভিলক্ষ্য লেন্স এবং অভিনেত্র লেন্স। এগুলো মিলেই হচ্ছে আমাদের যৌগিক মাইক্রোস্কোপ। তাহলে আমরা ল্যাবরেটরিতে এই ধরনের মাইক্রোস্কোপও দেখতে পাই। এই মাইক্রোস্কোপটি আগের মাইক্রোস্কোপ থেকে সামান্য একটু ভিন্ন গঠনের, কিন্তু কাজ কিন্তু একই। কোন কোন অংশটি একটু আলাদা? আমাদের এখানে দেহনল এবং টানানল ছিল, এখানে শুধু দেহ টিউবটা আমরা দেখতে পাচ্ছি, টানানল নেই। আর এখানে আলোর উৎসটা হচ্ছে, ওখানে দর্পণ ব্যবহার করা হয়েছিল, এখানে আমরা ইলেকট্রিক আলোটাকে আমরা ব্যবহার করার জন্য একটি লাইট দেখতে পাচ্ছি। আর স্থূল সন্নিবেশক স্ক্রু এবং সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রুটা একত্রে, আগের মাইক্রোস্কোপটিতে একটু আলাদা জায়গা ছিল, এখানে একত্রে। স্থূল সন্নিবেশক স্ক্রুটা ঘোরালে এই উপরের মঞ্চটা অধিক পরিমাণ নিচে নেমে যাবে বা উপরে উঠবে। আর সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রুটা ঘোরালে মঞ্চটা সামান্য পরিমাণ নাড়াচাড়া করবে। আর এখানে বৈদ্যুতিক সকেট এখানে লাগানো থাকে। এই জিনিসগুলো ছাড়া
বাকি সকল কিছু আগের মাইক্রোস্কোপের মতোই। এটিও একটি কম্পাউন্ড বা যৌগিক মাইক্রোস্কোপ। এখন দুটি মাইক্রোস্কোপকে যদি আমরা একত্রে দেখি তাহলে এই ধরনের ছবি দেখতে পাবো। তাহলে দুটি মাইক্রোস্কোপ একই গঠনে, বেসিক গঠন একই, ফাংশন বা কাজও একই, কিন্তু এই যে স্ক্রু দুটির অবস্থান ভিন্ন এবং আলোর উৎস ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোস্কোপের কাজ কি? মাইক্রোস্কোপের কাজ হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র অতি ক্ষুদ্র বস্তুকে বহুগুণ বিবর্ধিত করে তার প্রকৃত গঠনটাকে স্পষ্ট করে বড় করে দেখা। এর জন্য বিভিন্ন বিবর্ধন ক্ষমতার লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। অভিলক্ষ লেন্সেও কিছু বিশেষ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স থাকে, সাধারণত 10 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করা হয়, এবং অভিনেত্রী সাধারণত 10 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করে, কিন্তু অভিলক্ষে বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন 3 থেকে 4টি লেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি অংশগুলো আবার একটু দেখে নেই, এখানে থাকে তোমার অভিলক্ষ বা আইপিস, আর এগুলো হচ্ছে অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষ লেন্স, আর এখানে রয়েছে কনডেন্সার অংশটা। তাহলে এই যে দর্পণের ভিতরে বাইরের যে আলোটা রিফ্লেক্ট হবে, সে আলোটা এই পথে লক্ষ্যবস্তুর উপর প্রবেশ করবে, এবং লক্ষ্যবস্তুটা এই যে এটা হলো 4 কোণা একটা লেন্স মঞ্চ ব্যবহার করা হয়েছে, মঞ্চের উপরে বসানো থাকে দুটি ক্লিপ দিয়ে। আর এই যে অ্যাডজাসেন্ট স্ক্রু আমরা দেখতে পাচ্ছি, এখানে স্থূল এবং সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রুটা একত্রে রয়েছে। এই চিকন অংশটা হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু ও ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, আর এখানে রয়েছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব বা স্থূল সন্নিবেশক স্ক্রু। স্থূল সন্নিবেশক স্ক্রুটা ঘোরালে এই অবজেক্টিভ লেন্স এবং মঞ্চের ভিতরে অধিক পরিমাণ দূরত্ব বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, মানে খুব দ্রুত দূরত্ব বাড়বে বা কমবে। আর ফাইন অ্যাডজাস্টমেন্ট নবটি ঘোরালে সামান্য পরিমাণ মঞ্চটা লক্ষ্যবস্তু অবজেক্টিভ লেন্স থেকে দূরে সরে যাবে বা কাছে চলে আসবে। আর এই নিচের অংশটা এটা হলো বেস, আর এটা হচ্ছে পিলার, আর একটি হাতল, আর এখানে বিভিন্ন ধরনের স্ক্রু ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে মেইন গঠন। এটা হচ্ছে টানা নল, এখানে টানা নল থাকে, আর এটা হলো দেহ নল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মাইক্রোস্কোপের গঠনটা বুঝতে পেরেছ আমি আশা করছি। এখন মাইক্রোস্কোপের গঠনটাকে যদি আমরা আরেকটু ঝালাই করে নেই, তাহলে দেখো এখানে কি কি রয়েছে। আইপিস হচ্ছে টু অবজার্ভ দ্য ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, 5x, 6x, 10x और 15x অ্যাভেলেবল। তাহলে লক্ষ্যবস্তুকে কয় গুণ বিবর্ধন করবে? 5 গুণ, 6 গুণ, 10 গুণ অথবা 15 গুণ বিবর্ধন করতে সক্ষম। তারপরে আছে ড্র টিউব মানে হচ্ছে টানা নল, টু ফিট দ্য আইপিস ইনসাইড, মানে অভিলক্ষকে নির্দিষ্ট দিকে অ্যাডজাস্ট করতে সাহায্য করে। তারপরে হচ্ছে দেহনল বা বডি টিউব, হোল্ডস দ্য নোজ পিস অ্যাট দ্য বটম অ্যান্ড আইপিস অ্যাট দ্য টপ, যার উপরের দিকে থাকে আইপিস, নিচের দিকে থাকে নোজ পিস। এটি হচ্ছে বডি টিউব। তারপরে নোজ পিসের ভিতরে 2, 3, 4 অবজেক্টিভ লেন্স থাকে, 2টা থাকবে, 3টা থাকবে বা 4টা অবজেক্টিভ লেন্স বসানো থাকে। তাহলে আমি যে মাইক্রোস্কোপটা দেখিয়েছি সেখানে 3টে অবজেক্টিভ লেন্স ছিল, এগুলো বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স যুক্ত। তারপরে দেখা হয়েছে অবজেক্টিভ, মানে লেন্সের অবস্থান দেখানো হয়েছে। লেন্সটা থাকে নোজপিসের অবজেক্টিভসের একদম শীর্ষের দিকে, এখানে লেন্স বসানো থাকে। লেন্সটা খুলেও রাখা যায়, ইচ্ছা করলে পরিষ্কার করা যায়, আবার ইচ্ছা মতো সেটও করা যায়। তারপরে স্টেজ বা মঞ্চ, তারপরে স্টেজ বা মঞ্চের নিচে রয়েছে কন্ডেন্সার হচ্ছে কন্ডেন্সেস দ্য লাইট অ্যান্ড অ্যালাউ প্যারালাল বিমস অফ লাইট টু পাস থ্রু দ্য স্টেজ অ্যাপারচার, মানে স্টেজের ভিতরে যে অ্যাপারচার বা বস্তুটি রেখেছি সেই বস্তুতে
আলো পতিত হওয়ার জন্য দর্পণ থেকে যে আলোগুলো প্রতিবিম্ব কন্ডেন্সারের দিকে যাচ্ছে সেগুলো একীভূত করে বস্তুতে ফেলা, যাতে বস্তুটা উজ্জ্বল দেখায়। বিভিন্ন ধরনের নব ব্যবহার করা হয় এখানে। তারপর নিচে রয়েছে একটি মিরর। এটিতে হাতল। হাতল হচ্ছে একটি কার্ভ আকৃতি, যা মূল মাইক্রোস্কোপকে ধারণ করে রাখে। তারপর দুটি নব রয়েছে, একটা হলো কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, একটা স্থূল সন্নিবেশক স্ক্রু, যেটি ঘোরালে মঞ্চ এবং অভিলক্ষর বা অবজেক্টিভসের মাঝখানে দূরত্ব অধিক পরিমাণ বাড়বে, অধিক পরিমাণ কমবে। মানে এটি ঘোরালে হলে দ্রুত নাড়াচাড়া করবে অবজেক্টিভসগুলো বা মঞ্চগুলো। কোনো ক্ষেত্রে মঞ্চকে ঘোরানো হয়, এক্ষেত্রে অবজেক্টিভস লেন্সকে উপরে নিচে উঠানামা করানো যায় এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে। আর ফাইন অ্যাডজাস্টমেন্ট নবটা ঘোরালে হচ্ছে এই লেন্সগুলো সামান্য পরিমাণ নাড়াচাড়া করবে, যাতে লক্ষ্যবস্তু থেকে সামান্য একটু সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমরা যাতে লক্ষ্যবস্তুকে নির্দিষ্ট লেন্সের কেন্দ্রে আমরা রাখতে পারি, যাতে লক্ষ্যবস্তুকে সুন্দর মতো দেখা যায়। এখন মাইক্রোস্কোপের মেইন কাজ হচ্ছে বিবর্ধন করা। কোনো লক্ষ্যবস্তু দেখতে হলে আমরা কোথায় রাখবো? অবজেক্টিভ লেন্সের নিচে রাখবো, কিন্তু আমরা তাকাবো কোন দিক দিয়ে? আইপিস বা অভিনেত্র লেন্সের মধ্য দিয়ে। তো অভিনেত্র লেন্সে এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এটা হচ্ছে অভিনেত্র লেন্স। এদিক দিয়ে আমরা তাকালাম, এটি হচ্ছে লক্ষ্যবস্তুর প্রকৃত ইমেজ, মানে লক্ষ্যবস্তু আসলে এইটুকু। কিন্তু এটিকে যখন আমরা অবজেক্টিভ লেন্স দিয়ে দেখব, তখন এই যে অবজেক্টিভ লেন্সের ভিতর দিয়ে তাকাবো, তখন লক্ষ্যবস্তুটা কয়েক গুণ বা কয়েকশো গুণ বিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা লক্ষ্যবস্তুর একটি প্রকৃত, মানে যেমন দেখছি তেমনই, এবং অবাস্তব একটি বিম্ব দেখতে পারবো। এটা বাস্তব বিম্ব না, মানে আকৃতিতে অনেক গুণ বড়। তাই লক্ষ্যবস্তুর অবাস্তব এবং প্রকৃত বিম্ব তৈরি করাই হচ্ছে এই অবজেক্টিভ লেন্সের কাজ। এখন একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে খ বিভাগে, যে আলোক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য করো। আলোক অণুবীক্ষণ যন্ত্র, এটার বৈদ্যুতিক উৎস, আলোর উৎসটা কি ছিল? আইদার সূর্যের আলো, এক্ষেত্রে আমরা মিরর বা দর্পণ ব্যবহার করেছি, অথবা বৈদ্যুতিক আলো। বৈদ্যুতিক আলোর জন্য বৈদ্যুতিক লাইট এবং সকেট আমরা ব্যবহার করেছি। আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, দুঃখিত শিক্ষার্থীরা, এখানে হবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, আলোক না। এখানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে, এখানে আলোর উৎস হিসেবে ইলেকট্রন বিম ব্যবহার করা হয়, মানে এর ভিতরে কিছু ইলেকট্রনের উৎস ব্যবহার করা হয়, যেগুলো থেকে আলো বিচ্ছুরিত হয়। আর তরঙ্গ দৈর্ঘ্য, খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অধিক তরঙ্গের, আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে এটি ব্যবহার করবে। 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে এটি ব্যবহার করে। আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে 0.2 ন্যানোমিটার, তাহলে এটি অবশ্যই দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য না, এর চেয়ে অধিক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ব্যবহার করে, যেটি ইলেকট্রন বিম থেকে পাওয়া যায়। তারপরে লেন্সের কথা যদি বলি, আমরা কাচের নির্মিত লেন্স ব্যবহার করব আলোক অণুবীক্ষণ যন্ত্রে। আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করব? ইলেকট্রোম্যাগনেটিক লেন্স ব্যবহার করব, যেটি লক্ষ্যবস্তুকে কয়েক লক্ষ গুণ বড় করতে সক্ষম। অভ্যন্তরীণ পরিবেশ, এটি যেহেতু লেন্সগুলো আগলা থাকে, তাহলে এটি অবশ্যই কি বায়ুশূন্য না, বায়ুর সংস্পর্শে থাকে, সাধারণ এনভায়রনমেন্টে থাকে। আর এখানে এক ধরনের তোমার স্টিলের নির্মিত টিউব ব্যবহার করে, সেই টিউবের উপর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রকে স্থাপন করা হয়। আর সেটা অবশ্যই বায়ুশূন্য থাকতে হবে। বায়ুশূন্য না থাকলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই বায়ু দ্বারা প্রভাবিত হবে, এবং ইলেকট্রনের বিমটা একটা নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট দিকে পতিত হবে না। তাহলে অবশ্যই এখানে বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়াগুলো এড়ানোর জন্য অভ্যন্তরীণ পরিবেশটা অবশ্যই বায়ুশূন্য থাকতে হবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। নমুনার পুরুত্ব, এখন যেটা আমরা দেখতে চাই সেই নমুনাটা পুরুত্বটা কেমন হবে? আমরা যদি আলোক অণুবীক্ষণ যন্ত্র দেখতে চাই, তাহলে
5 মাইক্রন বা এর কাছাকাছি হলেই হবে। আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র যারা যদি এটি দেখতে চায় তাহলে এটি খুবই পাতলা হতে হবে এবং 0.2 মাইক্রন, খুবই পাতলা সেকশনে একে কাটতে হবে, তাছাড়া দেখা সম্ভব নয়। আর আরও কিছু পার্থক্য রয়েছে, যেমন আলোক অণুবীক্ষণ যন্ত্র বিবর্ধন করতে পারে কয়েক গুণ থেকে কয়েকশো গুণ, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বিবর্ধন করতে পারে কয়েক লক্ষ গুণ, 10 লক্ষ গুণ বিবর্ধন করতেও সক্ষম। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কোষের যে অভ্যন্তরীণ গঠন রয়েছে, কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, গোলজি বস্তু রয়েছে, অন্যান্য যে রাইবোজোম রয়েছে, এগুলো বিস্তারিতভাবে দেখা সম্ভব। কিন্তু আলোক অণুবীক্ষণ যন্ত্রের ভিতরের গঠনগুলো শুধু নিউক্লিয়াস দেখা যায় এবং প্রোটোপ্লাজম আমরা দেখতে পাই, কিন্তু ভিতরে যে অর্গানগুলো রয়েছে সেগুলো দেখা সম্ভব না। আর আলোক অণুবীক্ষণ যন্ত্রে আমরা বস্তুটি যে পরিমাণ দেখতে পাই তাতে এর প্রকৃত ছবি আঁকা সম্ভব না, কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দিয়ে আমরা কি সুন্দর বস্তুটা ছবি এঁকে নিতে পারি। আর এখানে সরাসরি আমরা চোখ দ্বারা দেখতে পাচ্ছি ছবিটা, মানে আইপিস ব্যবহার করা হচ্ছে, কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোনো আইপিস সরাসরি আইপিস দ্বারা দেখা হচ্ছে না। এখানে বাইরে একটি কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে ইমেজ তৈরি হয়, যে ছবিটা যে পরিমাণ বিবর্ধিত হবে সেটা 10 লক্ষ গুণ হোক 5 লক্ষ গুণ হোক, সেটা ভিতরে একটি প্রজেক্টর থাকে, সেই প্রজেক্টরের মাধ্যমে একটি কম্পিউটারের সাথে কানেকশন দেওয়া থাকে, সেই কম্পিউটার স্ক্রিনে আমরা ছবিটা দেখতে পাই। এগুলি হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের ইতিহাস জানলাম, অণুবীক্ষণ যন্ত্রের গঠন জানলাম এবং আলোক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের বেসিক পার্থক্যটা জেনে নিলাম। ধন্যবাদ সকলকে, তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের গঠন সম্পর্কে জানব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে আমি এখানেই বিদায় নিচ্ছি।